স্বাগত, দেখছেন বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব। স্বাগত আপনাদের। মোবাশ্বের হোসেন, প্রথমেই একটু আজকের দিনে আমরা জানি যে সারা ঢাকা শহর এমনকি সারা বাংলাদেশের মানুষই কাঁঠাল বাগানের দিকে দৃষ্টি, যদিও এখন আম কাঁঠালের সময়, কিন্তু সেই রকম সুখকর বিষয় নিয়ে না। একটা বলা যায় দুঃসংবাদ সকালবেলায় আমরা পেলাম যে সেখানে অনেকখানি মাটি ভেঙে গেছে। পাশের ভবন, যেটা সুন্দরবন হোটেল, সেখান থেকেও মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এই যে এই ধরনের ঘটনা, এটা এই প্রথম না। এমনকি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের বাড়িটাও কিন্তু একই রকম অবস্থা ছিল এবং সেখানে এখন অবশ্য একটা অনেক সুউচ্চ দালান হয়েছে। কিন্তু এই ধরনের ঘটনাগুলি সুনির্দিষ্ট কি কারণে ঘটে বলে না? প্রথম হচ্ছে যে এই ঘটনা শুধু এইটি না, এই ঘটনা অনেক কদিন থেকে ঘটছে। যেরকম আমাদের গ্রামীণ ফোনের যে দৃষ্টিনন্দন ভবন, আধুনিক ভবন, সেটা নির্মাণ করলে একই ধরনের ঘটনা ঘটেছে। আরো অনেক মজার ঘটনাটি হচ্ছে যে, আমি একটু উল্টা দিক থেকে কথাটা বলি, যে আমরা ঘটনাটা ঘটার পরে সেটি নিয়ে সবসময় আলোচনায় আসি। ঘটনাটা ঘটার পরে আলোচনার পরবর্তীতে আরেকটু ফলো আপ যদি আমরা করতাম, আমাদের মিডিয়া এবং আমাদের এই বিভিন্ন ব্যক্তিবর্গ যারা এইসবগুলির সাথে জড়িত, ফলো আপটা হচ্ছে এই যে এই দুর্ঘটনা ঘটার কারণগুলি বের করে এগুলির সমাধানের জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি। আমাকে কেউ আপনারা কিন্তু দেখাতে পারবেন না যে এতগুলি দুর্ঘটনা ঘটার পরে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য কোনো ব্যবস্থা আলটিমেটলি নেওয়া হয়েছে। এবং সর্বশেষ যেটা শক্তিশালী কাজটি করা হয়, একটি তদন্ত কমিটি নেওয়া হয়, যেটা আমি প্রায়ই বলে থাকি, বাংলাদেশের জন্মের পর থেকে আজকে এই পর্যন্ত যতগুলি তদন্ত কমিটি হয়েছে তার উপরে একটি তদন্ত কমিটি হওয়া উচিত, সেগুলির কি কাজ করা হয়েছে, কি কাজ করা হয়নি। এই যে দুর্ঘটনাগুলি কিন্তু আমরা যেগুলি দেখেছি, এই যে বিল্ডিং ভেঙে যাওয়া, কনস্ট্রাকশন, ডিউরিং কনস্ট্রাকশন, এখানে কতগুলি বেসিক কাজ থাকার কথা। তার আগে বলবো যে এটার দায় দায়িত্ব তাহলে কার উপরে পড়ে। আমরা যদি রাজুকের বিল্ডিং ল, যেটা ইমারত নির্মাণ বিধিমালায় যদি আমরা দেখি, সেখানে কিন্তু একটি কথা পরিষ্কারভাবে বলা আছে, স্থপতি এবং প্রকৌশলীদের ব্যাপারে বলা আছে যে ওনারা ডিজাইন পাস হওয়ার পরে, ডিজাইন যাদের মাধ্যমে, যারা ডিজাইন করেছেন তাদের স্বাক্ষরিত নকশার মাধ্যমে ডিজাইন পাস হওয়ার পরে এই কনস্ট্রাকশন কাজটি শুরু করার আগে ল্যান্ড ওনার অর্থাৎ জমির মালিক এবং যে প্রকৌশলী, যে স্থপতি এই কাজটির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন এবং আছেন, তাদের স্বাক্ষরিত ডকুমেন্টে একটি ফর্ম জমা দিতে হয়। অর্থাৎ তাদের ফুল ফ্লেজেড এই নির্দেশনায় এই নির্মাণ কাজটি চলছে। রাজুক কিন্তু এই এতগুলি দুর্ঘটনা ঘটে গেছে, এই কাজগুলিকে কিছুতেই আমলে নিয়ে আসতে পারে নাই। যদি আমরা রাজুক নিয়ে যখন এই কথা বলি, বলবে আমাদের ম্যান পাওয়ার নাই। ম্যান পাওয়ার যদি না থাকে, আপনি তাহলে জমির ব্যবসা করার সময় সরকারকে বলতে পারেন তো যে আমার ম্যান পাওয়ার নাই, আমি কিছুতেই জমির ব্যবসা করব না। এবং ওই জমির ব্যবসা করাটা আসলে তার কাজের মধ্যেও পড়ে না। ওইটাতে আচ্ছা ঠিক আছে, জমির ব্যবসা ভুলে যান। ফ্লাইওভার বানানোর জন্য রোডস এন্ড হাইওয়েজ আছে, সিটি কর্পোরেশন আছে, সেই ফ্লাইওভারও বানানোর দায়িত্ব উনি নিয়ে নেন। তখনও কিন্তু বলেন না যে আমি কোনো অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বা সরকার আমাকে ফ্লাইওভার করতে দেন না, আমার লোকবল নাই। এই কাজগুলির বেলার কিন্তু ওনাদের লোকবলের অভাব কখনো হয়েছে বলে সরকারও জানে না, আমরাও জানি না। এই যখন রেগুলেটরি বডির কথা বলা হয়, আমি আর ইকবাল গতকালকে আরেকটি আলোচনায় আমরা ছিলাম, রানা প্লাজার ঘটনা কোন পর্যায় থেকে কোন পর্যায়ে গেল, সেখানেও কিন্তু আমরা দেখেছি রাজুক বলছে এটা আমার দায়িত্ব ছিল না, কিন্তু ওই রানা প্লাজার ভাঙা না ভাঙার ব্যাপারে ওই এলাকার জন্য একজন অথরাইজড অফিসার অ্যাপয়েন্টেড ছিল। তো উনি দেখেন নাই কেন? যদি না দেখে থাকেন তাহলে উনি বেতন নিলেন কেন? ওনার যদি দায় না থাকলে সাভারের জন্য তাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো কেন? তাকে দায়িত্ব দেওয়া হলো কেন? এগুলির কিন্তু আমরা পরবর্তীতে, আমরা মিডিয়া, আমরা জনগণ যারা আমরা এত চিৎকার করি, আমরা কিন্তু আলটিমেটলি এই তথ্যগুলিকে বের করার চেষ্টা করতে পারি নাই। এখানে এই যে দুর্ঘটনাগুলি ঘটছে, আমাদের ডিজাইন হয়তো স্ট্রাকচারাল ডিজাইন সুন্দরভাবে করা হয়েছে, কিন্তু এক্সিকিউট করার সময়, যেরকম বিল্ডিং বানানোর সময় অনেক লেবার পড়ে যায় প্রপার কেয়ার না নেওয়ার জন্য। এই ফাউন্ডেশন এখন আমাদের আজ থেকে 10 বছর আগে মাটির নিচে, 10 থেকে 15 বছর আগে মাটির নিচে আমরা ম্যাক্সিমাম একটি ফ্লোর করতাম, তাও খুব রেয়ার। এখন যেহেতু পার্কিং এবং হাই রাইজ বিল্ডিং, 15 তলা, 20 তলা, 30 তলা বিল্ডিং ঢাকার বুকে হচ্ছে, সেখানে ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং এবং ফাউন্ডেশন অ্যাক্টিভিটিস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট।
পুরা বিল্ডিং বানানোর জন্য যে মেধা এবং শ্রম এবং দূরদৃষ্টি থাকা দরকার আমাদের তার চেয়ে বেশি থাকার কথা কিন্তু এই ফাউন্ডেশন করার সময়। এবং ফাউন্ডেশনে দুটি কাজ, নিজের বিল্ডিং বানানোর সময় আমি আমার লেবার এবং বিল্ডিংটাকে শক্তিশালী করার কথা চিন্তা করি, কিন্তু ফাউন্ডেশন যখন আমি করতে যাচ্ছি, কারণ আমার সারাউন্ডিংসে সমস্ত বিল্ডিংই খুব বেশি হলে 10 ফিট মাটির নিচে থেকে ফাউন্ডেশন হয়েছে, আর আমি 3টি বা 4টি মাটির নিচে পার্কিং ফ্লোর করতে যে আমি 40 থেকে 50 ফুট কিন্তু পুরা প্রেসার রিলিজ করে ফেলছি, অর্থাৎ পাশের সমস্ত দালান কোঠার উপরে কোনো স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি দে আর ফ্লোটিং, তাহলে এই ফ্লোটটাকে বন্ধ করার জন্য টেকনিক্যালি যে পদক্ষেপগুলি নেওয়ার কথা এগুলি অসম্ভব রকম প্রিসাইজড ব্যবস্থা নেওয়ার কথা। এবং বর্ষাকালে যদি এই কাজ করা হয় তার জন্য একরকম, শীতকালে যদি করা হয় একরকম, অরিজিনাল মাটির ভিতরে যদি করা হয় সেখানে আরেক রকম। এগুলি কিন্তু পর্যালোচনা নাই, এগুলি নিয়ে কোনো আলোচনা নাই, এগুলি নিয়ে দিক নির্দেশনা নাই। এবং এইসব কাজে যেরকম একটি বড় ধরনের অপারেশন হলে কিন্তু মেডিকেল টিম বসে, কন্টিনিউয়াসলি অনগোয়িং অপারেশনের সময়ও এক্সপার্টরা কাজ করতে থাকেন। আপনি এখানে খোঁজ নিয়ে দেখেন তো যে এই কাজটি যখন হচ্ছিল হয়তো 3 দিনে একদিন সিনিয়র ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন, ইনস্ট্রাকশন দিয়ে গেছেন, ওনার ইনস্ট্রাকশন প্রপারলি এক্সিকিউট হয়েছে কিনা। এই জিনিসগুলিকে যদি আমরা ইমারত নির্মাণ বিধিমালার আন্ডারে যে পদ্ধতিতে রাজুকের করার কথা, এবং রাজুক যদি এই কাজটি করে তাহলে অনেক প্রবলেম সলভ হতো। এবং আমরা অহরহ একটি কথা বলছি, রাজুককে রেগুলেটরি বডি যদি ওনারা থাকতে চান ওনাদেরকে রেগুলেটরি বডি হিসেবে রাখাও, বাকি সমস্ত কাজ তাদের বন্ধ করে দাও, অথবা তাদের কাছ থেকে রেগুলেটরি বডিটি তুলে নিয়ে এসে আরেকটি সুন্দর সুস্থ, কারণ বাংলাদেশ এখন 6 তলার বিল্ডিং এ নাই, কিন্তু এই চিন্তা চেতনা আমাদের রাজনীতিবিদ, সরকারের নীতি নির্ধারকদের মাথায় প্রচন্ডভাবে ঢোকাতে হবে যে বাংলাদেশ ইজ নো লঙ্গার 6 স্টোরিড বিল্ডিং, এটা এখন আকাশ, স্কাই ইজ দ্য লিমিটে যাচ্ছে। স্কাই ইজ দ্য লিমিটে পৌঁছাতে হলে অর্থাৎ একটি বড় বাঁশ পুঁততে হলে বেশি গর্ত করতে হবে, একটি ছোট কাঠি পুঁততে হলে অল্প একটু পুঁতলেই হবে। এই তথ্যটি যদি ওনারা বুঝতেন এবং বোঝার চেষ্টা করতেন এবং তার জন্য যে কাজ করার কথা সেই কাজটি যদি করতে পারতেন তাহলে একটি দুর্ঘটনা বা 2টি দুর্ঘটনা হতে না, বিশ্বের উন্নত দেশেও এই ধরনের দুর্ঘটনা হয়েছে। দুর্ঘটনার থেকে তারা লার্নিং এ নিয়ে গেছেন, দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, অ্যাটলিস্ট সিমিলার দুর্ঘটনা যাতে না ঘটে, তাহলে কিন্তু আমরা এই জায়গা থেকে বের হয়ে আসতে পারতাম। এটি আমরা আগামী 6 দিন ম্যাক্সিমাম এটা নিয়ে আলোচনা করব, কিন্তু সমাধান হয় নাই, সেই জন্য কিন্তু আমরা আর হ্যামারে যাব না। নিশ্চয়ই আমরা মানে আপনার এই পয়েন্টটা আমরা নিব, যে কারণ হ্যামার করার একটা বড় দায়িত্ব এদেশের মিডিয়া নিয়ে নিয়েছে এবং সেইটা আমরা অবশ্যই পালন করব। একটু ইকবাল হাবিবের কাছে যাব, যে এই যে জিনিসটা যেটা আমরা স্যারও বলছিলেন অনেক জায়গায় হয় এবং আমাদের কাছেও কিন্তু ফোন আসে, ছোট ছোট বাড়ি যখন এই ঘটনা ঘটে তখন কিন্তু আমরা কাভার করতে পারি না, এবং এরকম ফোন মাঝে মধ্যেই আসে, পাশের বাড়িতে খোঁড়া হয়েছে, দেয়াল ভেঙে গেছে, এই ধরনের অজস্র ফোন আমরা রিসিভ করি, কিন্তু সত্যিকার অর্থেই অন্য নিউজের চাপে হয় না। তো এইটা আসলে যেই ঘটনাগুলি আমরা দেখছি এটা হয়তো টিপ অফ দ্য আইসবার্গের যে অবস্থাটা সেটি আপনি অনেক ভালো বলতে পারবেন যে আসলে সিচুয়েশনটা কি। ইকবাল হাবিব আপনার কাছ থেকে, এবং আজকে ওখানে গিয়েছেন, সামগ্রিকভাবে এই যে যেই আশঙ্কাটির কথা বলছে যে আসলে আমরা প্রস্তুত কিনা, এবং সবচেয়ে বড় যে দৃষ্টিটা যাচ্ছে রাজুকের দিকে, যে রাজুক নিজেও প্রস্তুত কিনা, এই বিষয়গুলি একটু জানবো একটা ছোট্ট 30 সেকেন্ডের বিরতি থেকে ফিরে এসে। যাচ্ছি 30 সেকেন্ডের একটি বিরতি। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। ইকবাল হাবিব, যেটা জানতে চাচ্ছিলাম যে এই যে সামগ্রিক পরিস্থিতিটা কি, এবং আজকে আপনি সুন্দরবনের ওখানে গিয়েছিলেন, হোটেলের পাশে যে ক্ষতিগ্রস্ত এলাকা, একটু ওইখানকার পরিস্থিতিটাও যদি একটু বলেন। আমি 5টা সুনির্দিষ্ট বিষয় উত্থাপন করতে চাই। এর প্রথমত হচ্ছে, আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি বাংলাদেশের ভূ প্রকৃতি অনুযায়ী, এই নগরীর ভূ প্রকৃতি অনুযায়ী বিভিন্ন অঞ্চলের ভূমির ব্যবহার সুনিশ্চিত করতে হবে, এবং এই তাত্ত্বিকভাবে এইটার প্রথম যিনি উদ্যোক্তা তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 74 সালে বলেছেন। আর আমরা যারা পেশাজীবী তারা আমরা বলছি অন্য কারণে। এই যে এই নগরীর কথা বলছি, এই নগরীর কচ্ছপের মতো একটা পিঠের মতো জায়গা আছে যেটাকে আমরা ভাওয়ালের মাটি বলি, লাল মাটি বলি, ওটা হলো শক্ত মাটি। আর বাদবাকি ম্যাক্সিমাম জায়গাগুলো হচ্ছে ভরাটকৃত মাটি, লো লাইং এরিয়া ভরাট করে করে আমরা প্লেন করে ফেলছি। এখন প্লেন করার পর বোঝা যাচ্ছে না
কোন জায়গায় কী ধরনের মাটি। আমরা বলছি ভূপ্রকৃতি অনুযায়ী কোথায় সুউচ্চ ভবন হবে, কোথায় লো রাইজ বিল্ডিং হবে, এটা নির্দিষ্ট করে দেওয়া হোক। কেউ তো এই কথা শুনছেন না। এবং আমরা বলছি বাংলাদেশ ভূমিকম্প প্রবণ একটি রাজধানী শহরে বসে আছে, সেটাও কেউ শুনছেন না। এই যে ঘটনাটা ঘটেছে, এটি একটি লো লাইং এরিয়া। কাঁঠালবাগান খাল এবং পান্থপথ যে খাল ছিল, এই দুটো খালের মিলিত জায়গা ছিল এটি। এখান থেকে পান্থকুঞ্জের ভিতর দিয়ে এটা বেগুনবাড়ি খাল হয়ে, হাতির ঝিল হয়ে, নড়াই খাল হয়ে এটা নদীতে চলে যেত। এই যে ভরাটকৃত জায়গা, এটা দুইটা নদী কিন্তু কানেক্টেড ছিল, Connected। বালি নদী থেকে শুরু করে একদম আপনার তুরাগ গিয়ে মিশতো। এটা এখন কাউকে বললে পরে মনে করবে অবিশ্বাস। এখন এই যে ভরাটকৃত জায়গার মধ্যে সুউচ্চ ভবন যারা অনুমতি দিল, সেইখানে প্রাথমিক ত্রুটি হচ্ছে ঢাকা শহরে। আপনি বলছিলেন অবশ্য যে প্রায় আমরা তো শুনি ছোট ছোট ঘটনা, রিয়্যাক্ট করতে পারি না। এই অসংখ্য এইরকম জলাভূমি, পুকুর, খাল, জলাশয় ভরাট করে ভবন উঠছে, এবং কখনো কখনো সুউচ্চ ভবন। তাহলে সেটা কাত হয়ে পড়বে না তো কি? দ্বিতীয়ত, কারিগরি দিক থেকে যদি দেখেন, যে রাস্তা আবার ভাইব্রেশন হচ্ছে, প্রচুর যানবাহন চলছে, ঠিক পাশে একটি ভবন তৈরি হচ্ছে, যেটা মহাশয় স্যার বলছিলেন যে অল্প কিছু গর্ত করি সেই সুন্দরবন ভবনটা তৈরি, তার জন্য এত গভীর পাইল কিন্তু করা হয়নি, কারণ ওর নিচে 3-4টা ফ্লোর নাই। সেই রকমের একটা কনফিগারেশনের মধ্যে আমি যদি খুব সহজভাবে বুঝাই, আপনি যদি হাতটা ডুবিয়ে দেন মাটির নিচে, যদি আপনি 50 ফিট যেতে চান, নিশ্চয়ই এটি যদি আপনার এই 50 ফিট মাটিকে চাপ সহ্য করতে হয়, আপনাকে আরও 50 ফিট ঢুকতে হবে। স্বাভাবিকভাবে একটা কাঠি দিয়ে টের করতে পারবেন। এখন যদি 50 ফিট না ঢুকে 20 ফিট ঢুকেন, আর ভাবেন উপরের 50 ফিটের পুরো চাপ এবং ভবনের চাপ, অর্থাৎ সুন্দরবন হোটেলের চাপও ওই 15 ফিট দাবানোর কারণে ধরে রাখবে, এটা তো হতে পারে না। এবং এই ঘটনাটা এখানে ঘটেছে, অর্থাৎ 50 ফিট তারা তলে গিয়েছেন 3টে স্তরের পার্কিং করার জন্য, তার চেয়ে বাড়তি ছিল মাত্র 18 ফিট, অ্যাকর্ডিং টু সাইটের যিনি দায়িত্ব ছিলেন ইঞ্জিনিয়ার। তবে এটা পরীক্ষা নিরীক্ষা করে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করলে আসল তথ্য বেরিয়ে আসবে। এবং রাস্তায় ঠিক পাশ ঘেঁষে এই শোর পাইলিংগুলি করা হয়েছে, অর্থাৎ শোর পাইলিং মানে হলো এই শোরটাকে প্রোটেক্ট করা। মনে রাখতে হবে, আপনি যখন 60-70 ফিট নিচে চলে যাচ্ছেন, রাস্তার পাশে প্রচুর যানবাহন চলছে, এর যে অতিরিক্ত ভাইব্রেটেড চাপ তৈরি হয়, সেটা নির্ধারণ করার জন্য রকেট সাইন্স জানার প্রয়োজন নেই। উচিত ছিল অন্তত রেস্ট্রিক্ট করা, যে রাস্তা যদি হয়ে থাকে তার 10 ফিট পর্যন্ত শোর পাইলিং করা উচিত না। আমি তো অনেকগুলো উচিতের কথা বললাম, এবার আসেন আসলে কার্যকারিতা কী। আমাদের যে নিয়ন্ত্রণ সংস্থা একমাত্র, সেটি হচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, যার ম্যান্ডেট হচ্ছে প্ল্যানিং করা এবং উন্নয়ন নিয়ন্ত্রণ করা, ডেভেলপমেন্ট কন্ট্রোল। ডেভেলপমেন্ট কন্ট্রোলের মূল ব্যাপার হচ্ছে এই ভূপ্রকৃতি অনুযায়ী অনুমোদনটা নিশ্চিত করা। সেটি রাজুক করার কোনো সুযোগই নাই। রাজুক ভূপ্রকৃতি অর্থাৎ সয়েল টেস্টের সাপেক্ষে অনুমোদন দেওয়ার প্রসেসের মধ্যে এখনও নাই। 2, এর ইঞ্জিনিয়ারিং সলিউশনটা, এই যে একটু আপনাকে বুঝালাম যে যদি আমি 50 ফিট উপরের কাভার করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমার আরও 50 ফিট যাওয়া উচিত। শক্ত মাটি হলে হয়তো 30-40 ফিট গেলেই হয়, আর নরম মাটি যদি হয় আরও বেশি যেতে হবে। এটাও বোঝার জন্য যে কোনো শিক্ষিত লোকই বুঝবে, এর জন্য ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই। তো এইটি দেখার জন্য যে কারিগরি নকশা, এটি দেখার কোনো সুযোগ রাজুকের মধ্যে এখনও নাই। অর্থাৎ রাজুক এটি দেখেন না। কী করেন, যিনি কারিগরি নকশা করবেন তার উপরে দায়িত্ব দিয়ে ছেড়ে দেন যে আপনি কিন্তু ভাই ঠিক মতো করেন, কিন্তু ভাই ভেজাল দিয়েন না কিন্তু। তো এই যে এক ধরনের দায়িত্ব থেকে নির্মোহ থাকা, এটি আমরা দীর্ঘদিন থেকে বলেছি। এইভাবে করে এই দ্রুত নগরায়ন এবং যেখানে সুউচ্চ ভবন হচ্ছে, যেটা কমপ্লেক্স কারিগরি বিষয়, আমরা কখনোই সুনিশ্চিতভাবে এর ঝুঁকিপূর্ণতা মুক্ততা নিশ্চিত করতে পারবো না। অর্থাৎ ঝুঁকিপূর্ণ থেকে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। এর সঙ্গে যুক্ত হয়েছে, আমরা সবসময় মনে করি এবং বলি, পরিবেশ, প্রতিবেশ এবং শ্রমিকের নিরাপত্তা এই নির্মাণকালীন সময়ে প্রতি স্তরে স্তরে বিধিবিধান অনুযায়ী মানার জন্য আইন থাকা দরকার, বিধিবিধান থাকা দরকার। আমরা অসংখ্য চিৎকার করেছি। এই তো ধরেন, ভুলে গেছেন আমরা সবাই, মংলাতে সেদিন অনেকগুলো নির্মাণ শ্রমিক মারা গেল ছাদ ঢালাইয়ের সময় ধসে গিয়ে। আমরা কয়জন মনে রেখেছি, কয়জন আমরা সোচ্চার হয়েছি যে যতক্ষণ পর্যন্ত নির্মাণ শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশ, প্রতিবেশ, আমার প্রতিবেশের ক্ষতি করা, সাউন্ড পলিউশন করে, ধুলার পলিউশন করে, আবর্জনা রেখে এবং তাকে ওই শোর পাইলিং করে তার ভবনটাকে রিস্কি করে, আমরা সেই বিধিবিধানগুলি করার জন্য সরকারের কাছে আবেদন করেছি। বিধিবিধান না থাকলে যেটা অসুবিধা, আমি তো তাকে ঘাড়ে ধরতে পারছি না। উনি যে প্রতিপালন করলেন কি করলেন না, উনি বলতেন না আমি এনাফ মেজার নিয়েছি। এই এনাফ শব্দটার
আউটলাইনটা কি? আমরা মনে করি আমরা এই এনাফ জিনিসটার আউটলাইনটা কি, আসলে কোথায় প্রত্যেককে একটু মানে আসলে তো অ্যাকাউন্টেবল করতে হইলেই আসলে আইন বা বিধির দরকার হয়, সেই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটায় আসলে আমাদের আইন আছে কিনা সেটা একটু জানবো একটা বিরতির পর। ওকে, অতিথিদের সঙ্গে থাকবো একটা বিরতির পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। মোর্শেদ হোসেন, আপনার কাছে একটু আসতে চাইব যে ইকবাল হাবিব যেটা বলছিলেন যে মানে যেই আইন দরকার বা বিধিবিধানগুলি দরকার, অনেক বিধিবিধান আছে কিন্তু তারপরেও সুনির্দিষ্টভাবে এখন আমরা আসলে নতুন একটা বাস্তবতায় এসেছি যে এখন আর 6 তলা ভবনের ভিতরে সীমাবদ্ধ থাকতেছি না, আমরা এখন 60 তলা বা আরও উপরের দিকে যেতে চাই। সেইটার জন্য আমাদের বিধিগুলি প্রস্তুত কিনা? অলমোস্ট প্রস্তুত। এই সব জায়গায় এই বিল্ডিং কনস্ট্রাকশন, পাওয়ার লাইন কনস্ট্রাকশন, গ্যাস লাইন কনস্ট্রাকশনে স্লাইটেস্ট মিস্টেক ইজ দ্য বিগেস্ট মিস্টেক। আমি একটা 40 তলা বিল্ডিং বানালাম, তার মধ্যে মাঝখানের একটি ফ্লোর উইক বানালাম, আমি যদি বলি যে মাত্র 1% খারাপ করছি, এই 1%-এর কারণে বিল্ডিংটা কলাপস করবে। অর্থাৎ এই ছোট ছোট ভুল বড় প্রজেক্টে ইটস এ বিগ মিস্টেক। অর্থাৎ এখানে একটা ছোট বাঁশের বাড়ি বা মাটির ঘর বানানোতে এই মিস্টেক ইজ নট এ মিস্টেক। এই দুইটাকে যদি আমি এক জায়গায় নিয়ে আসি তাহলে কিন্তু আমরা অলওয়েজ মিস্টেক করতে থাকবো। আর এই পার্সেন্টেজ দিয়ে যদি চিন্তা করি, দ্যাট উইল বি অ্যানাদার মিস্টেক। সো এই জায়গায় কিন্তু এই যে আমি একটু আগে তোমাকে বলছিলাম, সেটা হচ্ছে যে ঢাকার রাজুকের যে আইন রয়ে গেছে, আমি যদি একটা পানির চৌবাচ্চা মাটি খুঁড়ে বানাতে চাই, আমাকে কিন্তু লিখিত অনুমতি নিতে হবে যে ওই জায়গায় পানির হাউসটি করা যাবে কিনা, হাউস করলে পরে ওই এলাকার বাচ্চারা ওই পানির ভিতরে পড়ে মারা যাবে কিনা। সো অল দ্য প্রিকশনস আই হ্যাভ টু টেক। রাজু কোনোদিনই এগুলি দেখেছে? আইনে কিন্তু এগুলি রয়ে গেছে। আইন তারা কিন্তু ওই যে আবার আমাকে বলতে হয়, তারা তো এই রেগুলেটরি বডি হিসেবে কাজ করছে না। এখন আসি আমরা আর্কিটেক্ট ইঞ্জিনিয়াররা এই যে বিল্ডিংগুলি ডিজাইন করছি, আমাদের কিন্তু ওখানে একটা আন্ডারটেকিংই দিতে হয়, এবং যে আমার পুরোপুরি আমার আন্ডারে এটা ডিজাইন হয়েছে, আমি এটা দেখেছি, এটার যে স্ট্রেংথ সম্পর্কে আমি নিশ্চয়তা দিচ্ছি, পদ্ধতিগত এগুলি কিন্তু ফর্ম ফিল আপ করে রাজুকে দিতে হবে। এবং এগুলির ব্যত্যয় ঘটলে পারে স্থপতি প্রকৌশলীরা উইল বি বিহাইন্ড বার, 7 বছর পর্যন্ত জেলের ব্যবস্থা আছে। তাহলে কে দেখছেন এবং এইসব বিল্ডিং আমরা সবচেয়ে ডেঞ্জারাস পার্ট যেগুলি দেখি, যে ক্লায়েন্ট আমাদের কাছ থেকে বিল্ডিং এর ডিজাইনটি নিয়ে গেলেন, সত্যিকার অর্থে ভালো একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের ডিজাইনও করে নিলেন, কিন্তু তারপরে উনি প্রকৌশলী স্থপতি কারোর সাথে যোগাযোগ না করে মিস্ত্রি দিয়ে নিজের লোক দিয়ে করা শুরু করলেন, যার এই অভিজ্ঞতাগুলি যায়, যার এই দায়বদ্ধতাগুলি নাই। এগুলি তো দেখার কথা। অনেক সময় আমরা দেখি যে ডিজাইনে কিছু ডেভিয়েশন থেকে যাচ্ছে এবং এটা খুব কমন অভিজ্ঞতা, কিন্তু এটার ব্যাপারে রাজুকের কোনো ধরনের উদ্যোগ আমরা দেখি। ওই যে ও একটা তো সুন্দর কথা বললো, রাজুকের এই ক্ষমতাটি তো নাই, তার স্ট্রেংথ তো সেইভাবে তৈরি করে নাই। এই স্ট্রেংথের কথা বললেই তো তারা বলে আমাদের ম্যান পাওয়ার নাই, কিন্তু অন্য জায়গায় তাদের ম্যান পাওয়ার আছে। এই জায়গাগুলিকে তো সঠিকভাবে করতে হবে। তারপরে জমির বিন্যাস যেটা করা হয়েছে, জমি কোথায় কোন জায়গায় কোন জিনিস হবে, কোন জায়গায় কি করা যাবে, এবং হ্যাঁ পানির ভিতরেও 100 তলা বিল্ডিং বানানো সম্ভব। যখনই আমি বলবো যে এটা লো ল্যান্ড, এইখানে যদি তোমাকে বিল্ডিং বানাতে হয়, তোমাকে এই টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল করতে হবে, অ্যাডিশনাল প্রিকশন, তখন ওটা বাধ্যতামূলক হয়ে যাবে। আমরা কিন্তু, ইকবাল কিন্তু এই কথা বলে নাই যে জমির কারণে আপনি 10 তলার বেশি বানাতে পারবেন না। আপনি যাকে যে জিনিসটা বানাতে হবে তার জন্য যে প্রিকশন নিতে হবে, যদি করার অনুমতি দেওয়ার প্রয়োজনই হয় তাহলে সেইটার জন্য সেই ব্যবস্থা নিতে হবে। সেই ব্যবস্থাটা নিলাম কি নিলাম না, এটি দেখার দায়িত্ব এককভাবে রাজুকের, একক। এবং ছোট্ট একটি বাঁশের ঘর বানাতে রাজুকের অনুমতি লাগে, একটি 40 তলা বিল্ডিং বানানোর জন্য রাজুকের অনুমতি লাগে। এবং রাজুকের এই ইমারত নির্মাণ বিধিমালার পাশে আরো একটি জিনিস আছে, যেটা পরবর্তীতে হয়তো আমরা আলোচনায় আসবো, সেটা হচ্ছে বিল্ডিং বানালাম, তারপরে এই বিল্ডিং ভেঙে পড়ছে, তো বানানোর পরে এক্সিস্টিং বিল্ডিং ভেঙে পড়ছে। এই ইতিহাস তো, রানা প্লাজা ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। এই যে বিল্ডিং তৈরিকালীন যে আন্ডারটেকিং গুলি, সেগুলি কি প্রপারলি দেখা হচ্ছে, প্রপারলি কি মনিটর করা হচ্ছে? কারণ পৃথিবীতে সব জিনিস গোপনে করা যায়, প্রায় রাজুক বলে আমরা এটা খেয়াল করি নাই, দেখি নাই। পৃথিবীর সমস্ত কিছু রাতের অন্ধকারে গোপনে করা যায়, এনি মানুষ কিলিং থেকে আরম্ভ করে। কিন্তু বিল্ডিং কনস্ট্রাকশন ইজ অনলি ওয়ান
থিং যেটা কোনো অবস্থায় গোপনে করা সম্ভব না এবং অল্প সময়ের ভিতরে করা সম্ভব না। রাজু কোনোদিন বলতে পারবে না গতকাল দেখে এসেছিলাম বিল্ডিং নাই, কালকে যে দেখে এখানে 20 তলা বিল্ডিং উঠে গেছে। এই ঘটনা তো কখনো হয় নাই। সো তোমার ম্যান পাওয়ার তোমার থাকার কথা, তোমার এই কাজের জন্য লোক অ্যাপয়েন্ট করার কথা, সে তার দায়িত্ব পালন করেছে কি করে নাই, যদি না করে থাকে তাহলে তার কি পানিশমেন্ট হয়েছে? আজকে যে এই ঘটনাগুলি ঘটেছে এটা যদি সঠিক ভাবে পর্যালোচনা করে স্থপতি হোক, ইঞ্জিনিয়ার হোক, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হোক, তাদেরকে কি আমরা পানিশমেন্ট যদি না দিতে পারি, ভবিষ্যতে তো এই ঘটনা ঘটবে। কারণ ভবিষ্যতে ঘটনাটা এই কারণে ঘটে, উইক ওয়েতে যদি এই কাজগুলি করা হয় কোটি কোটি টাকা সেভ হয়। 10 জন এই ট্রায়ালটা দেবে, হয়তো 2টা বিল্ডিং ভেঙে পড়বে আর 2টা ভাগ্যক্রমে ভাঙবে না। এইটাই হয়তো ভাঙতো না যদি বৃষ্টি না থাকতো, মানে লাখের উপরে টিকে যেত। আমরা বাঁশের সাঁকো দিয়ে নদী পার হই না, কিন্তু এটা তো আইডিয়াল কন্ডিশন না, ওখানে তো দুর্ঘটনা ঘটে। এই জিনিসটা কিন্তু আমরা কখনো পর্যালোচনা করছি না। এবং এটার ব্যবস্থা রাজুককে আমি মনে করি এই দুর্ঘটনা আরো বড় দুর্ঘটনা ঘটার আগেই, এবং ঢাকা শহরের বুকে এই যে আর্থকুয়েক নিয়ে আমরা এখন এত চিৎকার করছি, তখন আমরা দেখতে পাবো যে কত বিল্ডিং খালি প্রপার কনস্ট্রাকশন না করার কারণে ভেঙে পড়ছে। তখন আমরা বুঝতে পারবো যে রাজুকের দায়িত্বটি ছিল একজন রুগীকে ভালো করা, ডাক্তারের চেয়ে অনেক বেশি। রুগী মারা গেলে তাকে রিপ্লেস করা যায়, কিন্তু একটি 40 তলা বিল্ডিং যদি এইভাবে দুর্বল একটি ভবন হয়, তাতে মানুষ যদি না থাকে, এই যে আজকে সোনারগাঁও হোটেল নিয়ে কি বলে সুন্দরবন হোটেল থেকে সব লোক বের করে দেওয়া হয়েছে, তাহলে এখন এটা কি হবে? না, এবং এটাও বলা যায় যে আমরা সৌভাগ্য যে এটার পাশে রাস্তা ছিল, আরেকটা ভবন ছিল না, থাকলে কি ঘটনাটা ঘটতো? অবশ্যই আরো বড় দুর্ঘটনা হতে পারতো। ইকবাল হাবিব, আপনার কাছে আবার ফিরে আসবো। এই যে সবসময় আমরা অভিযোগগুলি পাই বারবার রাজুকের আসলে কাজের পরিধি, এটা হয়তো আমাদেরই এখন নাগরিক দাবি তোলার সময় এসেছে যে কাজের পরিধি সুনির্দিষ্ট, এবং একটা যেটা আগে ডিআইটি থাকার সময় যেটা ছিল যে এইটাই নিয়ন্ত্রক সংস্থা হলেও সেখানে কিন্তু বাইরের থেকে লোক যাওয়ার সুযোগ ছিল, সেইগুলিতে ফিরে যাওয়ার জন্য কোনো এখনো সুযোগ আছে কিনা, বা থাকলে এটা কাদের করা উচিত? আমরা একটা বিরতির পরে এই বিষয়টা একটু বিস্তারিত জানব। আমরা যাচ্ছি একটি বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। ইকবাল হাবিব, যেটি জানতে চাচ্ছিলাম যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক তারা যে কাজগুলি করছে, যেটা আপনারাও বলছেন এবং আমরাও দেখি যে অনেক বিচ্ছিন্ন নানান ধরনের কাজ, যে কাজ তাদের করার কথা না বা এক্সপেক্টেড না, সেই বিষয়টি কিভাবে তাদেরকে আসলে আবার ফোকাসে নিয়ে আসা যায়? কারণ আসলে রাজধানী এখন আর ছোট নেই, প্রত্যেকটা ভবন আলাদাভাবে সুনির্দিষ্ট নিয়মিতভাবে তদারকি দাবি করে। অন্তত বড় ভবন তো এখন একটা দুটো হয়, আগে কিন্তু এরকম ছিল যে টয়োটা বিল্ডিং দেখতে বাইরে থেকে আসতো, এখন টয়োটা বিল্ডিং আপনি খুঁজে পাবেন না মতিঝিলে কোনটা টয়োটা বিল্ডিং। তো এটা তো মাত্র 25-30 বছরের পার্থক্য এই অবস্থা। এই জায়গাটা কি করণীয় আছে, কিভাবে আমরা? আমি ইমারত নির্মাণ বিধিমালা থেকে শুরু করি, যেটা মহাশয় সাহেব ইঙ্গিত করছিলেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এই দুর্বলতা বুঝে শুনেই আমরা নিয়ম কানুন তৈরি করলাম। এখন হয় কি, নিয়ম কানুন তৈরি করতে পারেন, ইনস্ট্রুমেন্ট আপনি বানাতে পারেন, ব্যবহার তো করতে হবে। প্রতিটা স্তরে স্তরে মনিটরিং করতে না পারার জন্যে যে প্রকৌশলী, যে স্থপতি, তাদের সার্টিফিকেশন জমা, অর্থাৎ সে বলবে আমি বেসমেন্ট দেখেছি, আমি তারপরের এই যে ব্রেসিং ড্রেসিং আছে এটা আমি দেখেছি, আমি যে পরের ঢালাইটা হচ্ছে আমি দেখেছি। এই যে স্তরে 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 সে দেখেছি বলে সার্টিফাই করলো, তাহলে তার দায়বদ্ধতাটা নিশ্চিত হয়। এটা কেন দরকার? যিনি বাড়ির মালিক, ডেভেলপ করছেন, কনস্ট্রাকশন করছেন, তিনি তখন ওই আর্কিটেক্ট প্রকৌশলীর কাছে যেতে বাধ্য যে ভাই আপনি দেখে দেন, আপনার সার্টিফিকেট ছাড়া তো আমি আর পরের ফ্লোর ঢালাই করতে পারছি না। সুবিধাটা হতো কি, জাস্ট এই এতটুকু মনিটরিং, অর্থাৎ এই জিনিসগুলো জমা নেওয়ার মাধ্যমে শেষে যদি অকুপেন্সি সার্টিফিকেটটাও নিত, এবং বলা ছিল অকুপেন্সি সার্টিফিকেট না দিলে বিদ্যুৎ, পানি, গ্যাসের লাইন পাওয়া যাবে না, তাহলে মানুষ কি করতো? 1 ইঞ্চি ডেভিয়েশন করতো না, কারণ ডেভিয়েশন করার আগে ওই আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ারের সাইন নিতে হবে, আর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার তো 7 বছরের জেল খরচ মাথায় ঝুলছে। সে তখন বলতো আমি 1 ইঞ্চিও যদি ডেভিয়েট করে আমি সাইন করবো না। এবং এই যে একটা পদ্ধতি আমরা তৈরি করে দিয়েছিলাম, এখানে শুধু রাজুকের দায়িত্ব ছিল সিম্পলি ওই সার্টিফিকেশন গ্রহণ করা এবং মনিটরটা নিশ্চিত করা। রাজুক এখন পর্যন্ত ওই মনিটরিংয়ের সার্টিফিকেশন নেওয়ার পদ্ধতি একটিও চালু করে নাই।
গত একটি অনুষ্ঠান ইন্ডিপেন্ডেন্ট টিভিতে খালেদের অনুষ্ঠানে আমি জিজ্ঞেস করলাম রাজুক চেয়ারম্যানকে কয়টা অকুপেন্সি সার্টিফিকেট দিয়েছেন, তিনি বলেন 6টা। এই গত 12 বছরে, অর্থাৎ আমরা করেছি 2006 সালে, এই কয় বছরে আপনার কি ধারণা মাত্র 6টা বিল্ডিং হয়েছে? এই যে পদ্ধতিগতভাবে রাজুককে এনফোর্স করা, দায়বদ্ধ করা, এটা আমরা করতে পারছি না। কেন পারছি না? সিটি কর্পোরেশন ছাড়া আর কাউকেই আমরা দায়বদ্ধ করতে পারি না, কারণ এরা কেউ নির্বাচিত প্রতিনিধির অধীনে না। আমরা বলছি সিটি গভর্নমেন্ট করে দেন, নির্বাচিত প্রতিনিধির অধীনে এরা থাকুক, জবাব দিয়ে অন্তত করুক যে আপনি করার নাই, কেন তুমি করো নাই। আপনি দেখেন না রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পুরো অবয়ব দেখেন, পুরোটা প্রজাতন্ত্রের ব্যুরোক্রেটদের দ্বারা পরিচালিত। আচ্ছা, এই যে পুরো ম্যান্ডেট যদি আমি দেখি 1953 টিআই অ্যাক্ট অনুযায়ী, এর মূল কাজ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন। কারা করবে? টেকনিক্যাল লোক, পরিকল্পনাবিদ, স্থপতি এরা। এর কাজ হচ্ছে উন্নয়ন নিয়ন্ত্রণ। কারা করবে? প্রকৌশলী, স্থপতি এরা। রাজুকের এই অবয়বে প্রকৌশলী স্থপতিদের সংখ্যা কত, তাদের আধিক্য কত, এবং সেই সঙ্গে তাদের গুণগতভাবে তাদের প্রাধান্যতা কত, ক্ষমতায়ন কত। আপনি দেখুন অবাক হবেন, রাজুকের যারা মেম্বার হয় তারা সব ব্যুরোক্রেটের বিভিন্ন জয়েন্ট সেক্রেটারি, যারা হয়তো গতকাল মৎস্য অধিদপ্তরে ছিলেন, আজকে চলে এসেছেন পরিকল্পনা কিন্তু তিনি বুঝে ফেলতেছেন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া ঢেলে সাজানোর জন্য রাজুকের আগের চেয়ারম্যান করলেন কি, বিরাট একটা ফর্ত দিলেন, আমার জনবল বাড়াতে হবে। জনবল বাড়লো, ধরেন 100 জন জনবল যদি বেড়ে থাকে, তার মধ্যে মানে প্রফেশনাল যারা প্রকৌশলী, পরিকল্পনাবিদ, স্থপতি, তাদের সংখ্যা 30 জন, 60 জন হচ্ছে নন প্রকৌশলী। এখন পুরো একটা ইনস্টিটিউট যার একমাত্র কাজ হচ্ছে এই কমপ্লেক্স নগরায়ন, প্রতিটা ইমারত ভবন নিয়ন্ত্রণ এবং কাঠামোগত ছাড়াও পরবর্তীতে ব্যবহার যেন পরিবর্তন না হয় সেটাকেও নিয়ন্ত্রণ করা। এই যে বিরাট জটিল কাজ, এই কাজ করার জন্য এই প্রতিষ্ঠান এখন একেবারে অযোগ্য। তাকে পুরো ঢেলে সাজাতে হবে, তার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এবং আবারও বলছি, এই জবাবদিহিতা নিশ্চিত জায়গায় আমরা চাই জনগণের ভোটে নির্বাচিত যারা, তাদের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত হোক। একজন চেয়ারম্যান যিনি সরকার কর্তৃক অ্যাপয়েন্টেড এক্স অফিসিও কোনো সরকারি কর্মকর্তা ছিলেন, তার দ্বারা এই জবাবদিহিতা নিশ্চিত করা যাবে না। এবং জনগণও তার যে আপনাদের কাছে কমপ্লেন করছে, রাজুকের কমপ্লেন করে কোনো লাভ নাই। আমি পরীক্ষামূলকভাবে 4টা এই রকমের ঘটনা যেখানে অন্যায়ভাবে কাজ হচ্ছিল, ছবি সহ রাজুকে পাঠিয়েছিলাম, আমার সিগনেচার সহ, জাস্ট টু ফলো ইট আপ। একটিরও কোনো প্রতিকার হয় নাই। এবং এটা প্রমাণ করে দুর্বলতার জায়গাটুকু আইনে যতটুকু রয়েছে তার চেয়েও বেশি হচ্ছে তার প্রতিপালনে এবং এই সংগঠনের সাংগঠনিক ক্ষমতা আনে। এবং এর পাশাপাশি বলে রাখতে চাই, হয়তো আমরা একটু সরে গিয়েছি, নির্মাণকালীন সময়ে শ্রমিক, পরিবেশ, প্রতিবেশ সংরক্ষণ এবং নিরাপত্তা বিধানের আইন জরুরি ভিত্তিতে করা প্রয়োজন। এই জায়গাটা কিন্তু বিরাট ফাঁক ফকর হয়ে আছে, তাতে অজস্র নির্মাণ শ্রমিক মারা যাচ্ছে, ঈদ পরে অজস্র প্রতিবেশী মারা যাচ্ছে, অজস্র মানুষের ক্ষতি অনেক হচ্ছে, দুর্ঘটনাই ঘটতেছে প্রায় প্রতিদিন। আমরা একটু মোবাশ্বের সাহেবের কাছে যাব যে এই যে একটা ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এবং একই সঙ্গে আমরা দেখছি যে শহরটা দাঁড়াতেও চায়, অন্যান্য শহরের সঙ্গে তুলনা করলে আসলে আমরা এখনো উপরের দিকে তাকাতে পারি না, কিন্তু সেই জায়গাটাও যেতে হবে, আবার একই সঙ্গে পরিবেশ এবং সবকিছু নিয়ন্ত্রণে রেখেই যেতে হবে। এই যে চাপটা যেটা ইকবাল হাবিব বলছিলেন, সেটার জন্য আসলে রাজুক দক্ষতার দিক থেকে ইকুইপড না, কিন্তু এটাকে একটা সত্যিকার অর্থে ইকুইপড করার জন্য কি কি পরিবর্তন আসা প্রয়োজন সেটা আমরা একটু আপনার কাছে জানবো, তবে একটা বিরতির পরে। যাচ্ছি আরো একটি বিরতিতে, সঙ্গে বিরতির পর ফিরে এলাম। দেখছেন বাংলাদেশ এখন। মোবাশ্বের হোসেন, যদি পরিবর্তন কি আনা প্রয়োজন রাজুককে এই চ্যালেঞ্জ মোকাবেলা? আমি শুরুতে একটু ইন্টারেস্টিং কথা বলি। আমরা পার্লামেন্টের স্পিকারের ভবন, ডিপটি স্পিকারের ভবন আনঅথরাইজড কনস্ট্রাকশন হিসেবে হাইকোর্টের রায় আমরা পেয়েছিলাম, এবং রায় পাওয়ার পিছনে যুক্তিটা কি ছিল সেটা জানলে পরে একটু আশ্চর্য হতে হবে যে এই বিল্ডিংটিতে কোনো অথরাইজড অফিসারের স্বাক্ষর নাই, অর্থাৎ শুধুমাত্র একটি অথরাইজড অফিসারের স্বাক্ষর না থাকার কারণে বিল্ডিং রাইট হয়েছে কি রং হয়েছে তা না, অনুমোদিত বিল্ডিং হিসাবে ডিক্লেয়ার হয়েছে। এখানে জন্য স্পিকার না থাকেন, অমুক অমুক না থাকেন, হাইকোর্টের রায়, এটা যুগান্তকারী রায়। আমি এই কথাটা এই জন্যই বললাম যে রাজুকের অথরাইজড অফিসার এই সমস্ত ভবনগুলির গুণগত মান নির্মাণকালীন একদম মাটি খোঁড়া থেকে আরম্ভ করে নির্মাণ শেষ হওয়া পর্যন্ত কনস্ট্রাকশনের পার্ট, এবং কনস্ট্রাকশনের আগে যে অনুমোদনের জন্য নকশাটি সাবমিট করা হলো সেটার পুঙ্খানুপুঙ্খ
দেখার কথা কোথাও পরিবেশ ব্যাহত হলো কিনা, পাশের বাড়ির কোনো ক্ষতি হলো কিনা, পাশের বাড়ির বাসায় আলো বাতাস ঠিক মতো যাবে কিনা, নির্মাণ কাজে মানুষজনের দুর্ঘটনা ঘটবে কিনা, এগুলো সমস্ত কিছু একটা বিল্ডিংকে নিয়ে তার চিন্তা ভাবনা দেখে তাকে তার সে নকশা ডিজাইন করাইতে পারে, সমস্ত কিছু করতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডে হি হ্যাভ টু সাইন ফুললি স্যাটিসফাই হওয়ার পরে। এটা হলো প্রথম অনুমোদন। অনুমোদনের পর আমরাও মনে করি যে এই জিনিসগুলি যদি আরেকটু নিয়ন্ত্রণে আনা হয় এবং ঢেলে সাজানো হয়, এবং যেটা ইকবাল হাবিব বলছিলেন যে নির্বাচিত প্রতিনিধি থাকা না, কিন্তু আমাদের সময় আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। এই অথরাইজড অফিসারদেরকে শিক্ষিত জ্ঞানী গুণী লোক দ্বারা যদি আমরা না করি, আমরা দেখতে পারি যে সেই ধরনের অথরাইজড অফিসার বা তাদের হেড কমপ্লিটলি নন টেকনিক্যাল পারসন। এই ছিল বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল। ভালো থাকুন।